আদাব ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? তোমাদের আইটেম তো শুরু হচ্ছে নাকি? জি ম্যাডাম। অ্যানাটমি মানে অ্যানাটমির কথা তো শুনলাম যে শুরু হবে, এখনো কনফার্ম করে কিছু জানাইনি আর কি, মানে কবে শুরু না, হবে এটা শুরু হয়ে যাবে, এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। ধরো শনিবার থেকে, শনি রবিবার থেকে, এবং স্টমাক এবং ইসোফেগাস দিয়ে শুরু হবে। হ্যাঁ, ফার্স্ট আইটেম। বাকিগুলো জানিয়ে দেওয়া হবে। তোমরা এগুলো সবাইকে বলে দিবা সব ব্যাচে। এখানে তো আছে মোটামুটি, এখনো তো স্টুডেন্ট বেশি আসে নাই। সবাইকে বলে দিবা, প্রতিটা ব্যাচে শুরু হয়ে যাবে ফার্স্ট আইটেম স্টমাক এন্ড ইসোফেগাস। এটার প্রিপারেশন নাও, ঠিক আছে? ওকে ম্যাডাম। ম্যাডাম সপ্তাহে কয়টা করে অ্যানাটমির মানে আইটেম হবে? এটা তোমাদের বেস্ট টিচাররা সুবিধা মতো নিবে, হয়তো 2টা বা 3টা এরকম করে হবে। হ্যাঁ, ঠিক। বাবা, তোমাদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কয়টা করে হয়? ফিজিওলজি এখনো তো 2টা করে শিডিউল হয়েছে, বায়োকেমিস্ট্রিতেও। উইকলি? জি ম্যাডাম। সপ্তাহে 2টা করে? জি ম্যাডাম, সপ্তাহে 2টা করে। সপ্তাহে 6 দিন 6টা আইটেম থাকলে আমাদের অবস্থা তো অনেক খারাপ কেন, হয়ে যাবে। ক্লাস শুরু হলে পরে কি করতা? ক্লাস যখন হয় হয় তখনও তো এই কাজই হইতো। ম্যাডাম তখন দেখা যেত আসলে আমরা যেই কার্ডটার উপরে ম্যাডামটা পড়াচ্ছেন আমরা সেই কার্ডের উপরেই আইটেম বা পরীক্ষা দিচ্ছি, কিন্তু এখনো তো এখন তাই হবে, এখনো তো আমাদের অ্যাবডোমেনই হচ্ছে, অ্যাবডোমেনই তো হচ্ছে। তোমাদের তো আর ইনফ্রেস্টোমেটি শুরু হয় নাই। শুরু এক ব্যাচ করলেও তো বেশি দূর হয় নাই, তাহলে তাহলে তো অ্যাবডোমেনই হচ্ছে। অ্যানাটমির কথা যদি না বলি, কিন্তু অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিওলজি বা কেমিস্ট্রি, ওখানে তো অন্য কার্ড পড়াচ্ছে, কিন্তু এখন আইটেম নিচ্ছে অন্য কার্ড। সেটা অন্য ব্যাপার। অ্যানাটমিটা যেহেতু অ্যানাটমির অ্যাবডোমেন পড়ানো হয়েছে, অ্যানাটমিতে এটা দিয়ে চলবে, ঠিক আছে? জি ম্যাডাম। এখানে কারণ ক্লাস হলে পরে তোমার তো 2টা পর্যন্ত টানা ক্লাস করতে হতো, বাসায় বসে বসে ক্লাস করতেছো, তারপরে তোমাদের আর আইটেম যদি না দাও তাহলে কিভাবে তোমাদের পড়া হবে? তোমরা তো পড়ো নাই, পড়ানো হয়ে গেছে, টিচাররা পড়াইছে, পড়ো নাই দেখে এখন ভয় পাচ্ছ। ম্যাডাম আমরাই তো আসলে আইটেম ফার্স্টে হয়তো চেয়েছিলাম আমাদের পড়াটা যেন হয়। তোমরা চেয়েছিলে দেখে আমাদের ব্যবস্থা করা হয়েছে, এখন তোমরাই আবার বলতেছো যে এই সমস্যা সেই সমস্যা। না ম্যাম, আমরা ভাবছিলাম যদি একদিন পর পর দিতেন, মানে সপ্তাহে যদি 3টা করে থাকতো। সপ্তাহে হয়তো বা তিনটাই হবে হয়তো বা, দেখা যাক সেটা। না ম্যাম, 6টা মানে 6 দিন 6টা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। তো তোমাদের 6টা অন্য সব সাবজেক্ট নিয়ে? জি ম্যাম। এটা এই চাপ নিতেই হবে, এই চাপ না নিয়ে কি করবা? করবা, 6 দিনে 6টা হবে। আজকে একটা আইটেম দিয়ে আজকে পুরো দিন রাত যাবে না? আজকে যদি আইটেম দিলা ধরলা, আজকে যখন আইটেম দিলে এরপর থেকে তো আছে 2:30 3টার পর থেকে তো পড়বা, পরের দিন সকাল পর্যন্ত পড়বা পরের আইটেম, এভাবে কন্টিনিউ করবা। দেখা যাচ্ছে ম্যাডাম এরকম পড়লাম, কিন্তু আমাদের তো অন্য মানে কার্ড পড়াচ্ছে লেকচারে, ওইগুলো আর চোখ বুলানো হয় না, ওইগুলো আবার এখন সেটা অন্য কার্ড, ওই টিচারদের বলো যে আমরা এটা শেষ করে ফেলি। আমাদের তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তো ক্লাস টিউটোরিয়ালও তো সেভাবে হয় নাই, জাস্ট ডিপেন্ডস অন লেকচার, তাই না? জি ম্যাডাম। ওখানে তো অ্যানাটমি যেভাবে টিউটোরিয়ালে টিচাররা পড়াচ্ছে, ওখানে তো মনে হয় না এইভাবে হয়েছে, ওরা তো লেকচারটাই মনে হয় আইটেমে নেয়, তাই না? জি ম্যাডাম, অনলি লেকচারই পড়াই যাচ্ছে ম্যাডাম। তাই না, লেকচারটাই তো পরে ওইটাই টপিক ধরে আইটেমে নেয়। তোমরা বলবা যে আমরা এই আইটেম গুলাকে দিয়ে নেই। ওকে ম্যাডাম।
অ্যানাটমি দিতে হবে। তোমাদের প্রফের 3 সাবজেক্টের মধ্যে মার্কস তো বেশি অ্যানাটমি। অ্যানাটমি পেছে শ্রমও দিতে হয়, সময়ও দিতে হয় অনেক। অ্যানাটমি দাম দিতে হবে তোমাদের। শুরু করব। দেখো তোমাদের 11 মিনিট হয়ে গেছে, স্টুডেন্ট আসছে 70 জন। তোমাদের অবস্থা চিন্তা করো। আমি শুরু করলাম, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। জি ম্যাডাম। বোনস আমি জেনারেল অ্যানাটমি পড়াবো, আমার হিস্টোলজি শেষ। বোনস কে আঞ্জুমান ম্যাডাম তোমাদের পড়াইছে? সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু করেছি ফার্স্ট ক্লাসে। সেটা না, বোনস এর জেনারেল অ্যানাটমি কি পড়ানো হয়েছে? নো ম্যাম। জেনারেল অ্যানাটমি নো ম্যাডাম। আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে? বোনসটা হচ্ছে একটা, এটা কি, এটা স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু তোমাদের পড়ানো হয়েছে কিনা আমি জানি না, হয়তো হয় নাই। কানেকটিভ টিস্যু পড়াবো, যেহেতু ইনফ্রাএস্টিমিটি শুরু হবে এরপরে, এবং এই অ্যাবডোমেন এবং ইনফ্রাএস্টিমিটি মিলে তোমাদের একটা টার্ম, এই কারণে বোনসটা আমি পড়াই দিচ্ছি, যেটা বেসিক, এটা জানার দরকার আছে। এটা ওয়ান টাইপ অফ কানেকটিভ টিস্যু, এবং এটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু টাইপ আছে, ডেন্স আছে, লুজ আছে। ডেন্সের আবার দুই রকম ভাগ আছে, লুজ রেগুলার আর হচ্ছে ইরেগুলার, এবং কিছু আছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। বোন আসলে স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু, এটা ডেন্স রেগুলার বা ইরেগুলারের ভিতর ভাগ করে নাই, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশালাইজড ফর্ম অফ ডেন্স কানেকটিভ টিস্যু। এখানে প্রচুর পরিমাণে এখানে থাকবে বোন সেলস থাকবে, এবং বোন সেলস গুলো এমবেডেড ইন এ ম্যাট্রিক্স সমান করো, এত নাম আছে কেন? ক্যালসিফাইড ইন্টারসেলুলার সাবস্টেন্স। ক্যালসিফাইড ইন্টারসেলুলার সাবস্টেন্স, ইন্টারসেলুলার মানে ইন বিটুইন টু সেলস। তাহলে এখানে সেলের মাঝখানে মাঝখানে যে সাবস্টেন্স আছে সেগুলো থাকবে, এবং সাথে বোন সেলস থাকবে। বোন ম্যাট্রিক্সে কিছু থাকে কি, কোলাজেন ফাইবার, মিনারেলস থাকে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এরকম মিনারেলস গুলো থাকে। তোমরা আগেও বোনস এর কম্পোজিশন পড়েছো। এখন বোনস এর ফরমেশন, আমরা বোন ফরমেশনটা আজকে খুব করে পড়বো। সেটা হচ্ছে টু টাইপস। নর্মালি অল বোনস মেইনলি আর কি মেসোডার্মাল অরিজিন, কিছু এক্সেপশন আছে, যেমন নিউরাল ক্রেস্ট অরিজিন কিছু আছে। তোমরা হয়তো নিউরাল ক্রেস্ট সম্পর্কে পড়েছো, ম্যাডাম এমব্রায়োলজিতে পড়িয়েছে। ফেরিঞ্জিয়াল আর্চ ডেরিভেটিভস কিছু বোনস আছে। আমাদের এক্সিয়াল স্কেলিটন মানে স্কাল, তারপরে রিবস এবং ভার্টিব্রা, এই জিনিসগুলো যেটা এখানে বিশেষ করে রিবস এবং ভার্টিব্রা, এগুলো আসতে হচ্ছে সোমাইট থেকে। সোমাইট সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে। তাহলে এই যে সোমাইট, এগুলো অল আর প্যারাএক্সিয়াল মেসোডার্ম, ডেরিভেটিভস অফ প্যারাএক্সিয়াল মেসোডার্ম। সো দ্য এক্সিয়াল skeletons are derived from paraxial mesoderm. আর যে স্কাল বোনস আছে, স্কাল বোনসও কিছু এখান থেকে আসে। তাছাড়াও আসে কিছু হচ্ছে নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস, নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস থেকে, সোমাটোমেয়ার যেটা, সেটা থেকে। এখন এটার যে প্রসেস, আমরা জানি যে লং বোন একভাবে লম্বা লম্বা যে বোনগুলো, সাপোজ তোমরা হিউমেরাস করেছো, রেডিয়াস করেছো, আলনা করেছো, এই বোনস গুলো যে ডেভেলপড হয়, এগুলো অসিফিকেশন হয় এন্ডোকন্ড্রাল অর ইন্টারকার্টিলেজেনাস, মানে কার্টিলেজ থেকে এটা উৎপত্তি হয়। আর ইন্টারমেমব্রেনাস আসলে ফ্ল্যাট বোন গুলো হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন। ফ্ল্যাট বোন কোনগুলো? স্কালের বোনস গুলো ফ্ল্যাট বোন আছে আমাদের, ম্যাক্সিমাম স্কালের বোনস গুলো ফ্ল্যাট বোন। এখন আমি ইন্টারমেমব্রেনাস ইন্টারকার্টিলেজেনাস আমি পড়াবো, তার আগে তোমাদের একটু বোনের টাইপ থেকে ঘুরে আসি, ঠিক আছে? তোমাদের স্কেলিটাল অর্গানাইজেশন যেটা, আমাদের বডিতে 206টা, হ্যাঁ 206টা বোনস থাকে। এখন স্কেলিটনটাকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন মানে স্কাল, স্পাইন আর হচ্ছে রিব কেস, মানে ভার্টিব্রাল স্পাইন গুলো, রিব গুলো, আর হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর স্কাল। আর অ্যাপেন্ডিকুলার যেটা মানে মিড লাইন বরাবর যেটা চলে গেছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল। আর অ্যাপেন্ডিকুলার হচ্ছে আপার লিম্ব, লোয়ার লিম্ব, শোল্ডার গার্ডেল মানে স্ক্যাপুলা,
তারপরে তোমাদের ক্ল্যাভিকল, এটা হচ্ছে শোল্ডার গার্ডেল। পেলভিক গার্ডেল তোমরা পড়েছো, স্যাক্রাম আর হিপ বোন, এই জিনিসটা হচ্ছে পেলভিক গার্ডেল। তো দিস আর দা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আমরা লোয়ার লিম্ব সামনে পড়বো, তার লোয়ার লিম্বের ভিতর লোয়ার লিম্ব এবং পেলভিক গার্ডেল, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে এটা আমি বললাম ডিভিশন অফ স্কেলিটন। ডিভিশন অফ স্কেলিটন, স্কেলিটন হচ্ছে দুই রকম, অ্যাক্সিয়াল আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এখন শেপের উপর ডিপেন্ড করে, অন দ্য ডিপেন্ডস অন দ্য বেসিস অফ শেপ, they are classified into long bones, short bones, flat bones, irregular bones, pneumatized bones and sesamoid bones. Long bones মানে যেগুলো দেখতে লম্বা, short মানে যেগুলো ছোট ছোট, flat মানে যেগুলো ফ্ল্যাট থাকে, irregular মানে যেটা সাইজ শেপ কোনো কিছু বলা যাচ্ছে না, এক এক দিকে এবড়ো-থেবড়ো থাকে, pneumatized মানে যেগুলোতে এয়ার থাকে, sesamoid bone which the bones like seeds which develops from tendon. টেন্ডন থেকে যে টেন্ডন, মাসেলের টেন্ডন থেকে যে বোনস গুলো আসে সেটা হচ্ছে সিসাময়েড বোন। নাও নেক্সট, রিজিয়ন হিসেবে অ্যাক্সিয়াল অ্যাপেন্ডিকুলার, শেপ হিসেবে লং, শর্ট, ইরেগুলার, নিউমেটিক, সিসাময়েড। স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় ধরে। স্ট্রাকচারাল ডিপেন্ডস অন ম্যাক্রোস্কোপিক্যালি এন্ড মাইক্রোস্কোপিক্যালি। ম্যাক্রোস্কোপি মানে আমরা খালি চোখে যেটা দেখতে পাই, ম্যাক্রোস্কোপি খালি চোখে দেখতে পাই, সেটা হচ্ছে কম্প্যাক্ট আর স্পঞ্জি। এই দুই ভাগে ভাগ করছে কি, কম্প্যাক্ট আর স্পঞ্জি। আর মাইক্রোস্কোপিক্যালি যেটা, মাইক্রোস্কোপিক্যালি দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি বোন আর ওভেন বোন বা ফাইব্রাস বোন, জাস্ট পুরো ফাইবার গুলো থাকে। এটা যখন আরো প্রসেসিং হয়, ক্যালসিফাইড হয়, আরো অর্গানিক সাবস্টেন্স যখন এখানে জমা হয়, তখন সেটাকে বলছে ল্যামিলার বোন বা সেকেন্ডারি বোন। তাহলে মাইক্রোস্কোপিক, এটা খুব পরীক্ষায় ধরে যে মাইক্রোস্কোপিক বোনস কে কিভাবে, কারণ কমপ্লেক্স স্পঞ্জি সবাই জানে, কিন্তু কমপ্লেক্স স্পঞ্জিটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, আর মাইক্রোস্কোপিক হচ্ছে দুই রকম, তাহলে প্রাইমারি বোন আর হচ্ছে সেকেন্ডারি বোন। আর ডেভেলপমেন্টালি হচ্ছে তিন ভাবে, ইন্টারমেমব্রেনাস, ইন্টারকার্টিলেজিনাস, আর কিছু কিছু বোনস বোথ মেমব্রেনাস এবং কার্টিলেজিনাস, মানে একটা বোনসের কিছু পার্ট, যেমন ক্ল্যাভিকল, কিছু পার্ট ক্ল্যাভিকল এই যে তোমাদের অক্সিপিটাল বোনস, কিছু পার্ট মেমব্রেন থেকে ডেভেলপ করে, কিছু হচ্ছে কার্টিলেজ থেকে ডেভেলপ করে। ম্যান্ডিবল, কিছু পার্ট ম্যান্ডিবল মেমব্রেন থেকে, কিছু কার্টিলেজ থেকে। এই বোনস গুলোকে বলা হয় মেমব্রেনো কার্টিলেজিনাস। সো ক্লাসিফিকেশন অফ বোনস, এগুলো এই চারটা পড়বে এবং এগুলো সবগুলোর এক্সাম্পল সহ পড়বে, ঠিক আছে? এক্সাম্পল গুলো ভাই ভাই ধরে। এখন দেখো লং বোন, লং বোনের যে পার্ট, আমরা যদি বলি লং বোনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ধরে হচ্ছে ডেভেলপড লং বোন, আর একটা বলে হচ্ছে ডেভেলপিং লং বোন। ডেভেলপড লং বোন মানে যেগুলো ডেভেলপ হয়ে গেছে, যেমন আমাদের যাদের 18 বছর পার হয়ে গেছে, সাপোজ ধরো 18 বছর বলে 25 বছর বলে পার হয়ে গেছে, বোনস আর লম্বা হবে না, আর ডেভেলপ হবে না, সেটা হচ্ছে ডেভেলপড। আর ডেভেলপিং বা গ্রোয়িং মানে যেটা গ্রো হচ্ছে, যখন ডেভেলপড হবে, যেমন ধরো আমরা যে বোনস গুলো পড়ি, আমাদের হাতে যে বোনস গুলো থাকে, এগুলো ডেভেলপ, এগুলো আর লম্বা হবে না। এটা আসলে তিনটা, আপার এন্ড, লোয়ার এন্ড এন্ড শ্যাফট। এই বোনস গুলোকে বলবো আপার এন্ড, লোয়ার এন্ড এন্ড শ্যাফট। বাট ইন কেস অফ গ্রোয়িং লং বোন আর ডেভেলপিং লং বোন, তখন আমরা বলবো কি ডায়াফাইসিস। ডায়াফাইসিস মানে হচ্ছে শ্যাফটের পোরশনটা হচ্ছে ডায়াফাইসিস। Part of bones near the diaphysis, near the end of the diaphysis or near the epiphysis is called metaphysis. Diaphysis এর যে পোরশনটা এপিফাইসিস এর দিকে থাকে, the part of diaphysis which is situated near the epiphysis, এই পার্টটাকে বলা হয় মেটাফাইসিস, আর দুইটা এন্ড কে বলা হচ্ছে এপিফাইসিস। তাহলে ডায়াফাইসিস, মেটাফাইসিস, এপিফাইসিস, এইটা হচ্ছে গ্রোয়িং লং বোনের পার্ট। শর্ট বোন যেটা, শর্ট বোনের আসলে আমরা বলি যে সাধারণত এটার সারফেস থাকে 6টা এবং এটা বিভিন্ন রকম শেপ হয়, কিউবয়েড, কিউনিফর্ম, ট্রাপিজয়েড। আমরা যেহেতু পড়ে ফেলছি, এই সুপার এক্সট্রিমিটি পড়ে ফেলছি, কার্পান বোন গুলো হচ্ছে শর্ট বোন এবং পায়ের ক্ষেত্রে টার্সাল বোন গুলো হচ্ছে শর্ট বোন। ঠিক আছে, শুনতে পাচ্ছ? ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোন বলছি যে আমরা স্কালের বোন গুলো ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন গুলো দেখতে দেখো, এটা বাইরেরটাকে বলা হয় আউটার টেবল বা আউটার কম্প্যাক্ট,
এটা হচ্ছে ইনার কম্প্যাক্ট অর ইনার টেবল, আর মাঝখানে দেখো বনি স্পাইকুল তৈরি হয়ে জালের মতো তৈরি হয়েছে এবং স্পঞ্জের মতো স্ট্রাকচার তৈরি হয়, এজন্য এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট, মানে মাঝখানে স্যান্ডউইচের মতো হয়ে গেছে। উপরে কম্প্যাক্ট, আউটার কম্প্যাক্ট, ইনার কম্প্যাক্ট বাট ইন্টারমিডিয়েট স্পঞ্জি। কম্প্যাক্টটাকে আবার বলা হয় টেবল অনেক সময়, এটাকে বলে ইনার টেবল, ইন্টারমিডিয়েট স্পঞ্জি। এই যে এখানে স্যান্ডউইচের মতো হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে ফ্ল্যাট বোন ক্রাইটেরিয়া। তাহলে ফ্ল্যাট বোনের স্ট্রাকচার কি, এটা পরীক্ষায় খুব ধরে যে ফ্ল্যাট বোনকে স্ট্রাকচার কি, তখন বলতে হবে আউটার টেবল, ইনার টেবল, ইন্টারমিডিয়েট স্পঞ্জি। আর যদি বলে লং বোনের স্ট্রাকচার কি, লং বোনের যদি কাটো একটা সেকশন করো তাহলে কি পাবে, বাইরে টোটালটা কম্প্যাক্ট, দেখছো আউটার কম্প্যাক্ট, এটা চারদিকে এটা রাউন্ডেড, তাহলে চারদিকে কম্প্যাক্ট, আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি, আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি, মানে কম্প্যাক্ট ভিতরে থাকে স্পঞ্জি, স্পঞ্জির ভিতরে থাকে মেডুলারি ক্যাভিটি বা বোন, যেখানে থাকে বোন মেরো, ঠিক আছে, মেডুলারি ক্যাভিটি। তাহলে লং বোনকে কাটি যদি, তাহলে পাবো আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি, আর তারও ভিতরে থাকে কি বোন মেরো, মেডুলারি ক্যাভিটি, ঠিক আছে। আর ফ্ল্যাট বোনের ক্ষেত্রে কি পাবো, ফ্ল্যাট বোনের ক্ষেত্রে পাবো হচ্ছে আউটার টেবল, ইনার টেবল, ইন্টারমিডিয়েট স্পঞ্জি। নাও নিউমেটিক বোন হচ্ছে যে ম্যাক্সিলা, আমাদের ম্যাক্সিলা, ফেনোয়েড, ইথময়েড, মানে এখানে এয়ার সাইনাস থাকে, এয়ার সাইনাস যেগুলো থাকে, যেগুলো ভয়েস রেজোনেন্সে হেল্প করে, আমাদের স্কাল বোনগুলোর ওয়েট কমায়, এয়ার কন্ডিশনিং চেম্বার হিসাবে, ইন্সপায়ার্ড এয়ার কন্ডিশনিং চেম্বার হিসেবে কাজ করে, এই বোনস গুলোকে বলা হয় নিউমেটিক বোন। নিউমেটিক মানে এটা হচ্ছে মানে নিউমেটিকের আরেকটা টার্ম হচ্ছে, এটা হচ্ছে এয়ার, বাতাস রিলেটেড জিনিস যেহেতু নিউমেটিক বোন। নাও সিসাময়েড বোন যেটা বনি নোডিউলের মতো, দ্য বোনস হুইচ ডেভেলপ ফ্রম টেন্ডন, যেমন পায়ের এখানে টেন্ডন থেকে তৈরি হয়। আমরা এখানে পড়ছি হচ্ছে পিজিফর্ম বোন, পিজিফর্ম পড়েছো না হাতে কার্পাল বোনে, হ্যাঁ ট্রাপিজিয়াম পিজিফর্ম পড়েছো তো, এই যে পিজিফর্মটা এটাও কিন্তু একটা মাসলের টেন্ডন থেকে ডেভেলপ করে। প্যাটেলা, আমাদের পায়ে নি জয়েন্টের উপর থেকে প্যাটেলা খুব ইম্পর্টেন্ট, ওটা একটা বড় টেন্ডন থেকে আসে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সিসাময়েড বোন। এখানে ফ্যাবেলা লেখা, ফ্যাবেলা কি? ফ্যাবেলাও আরেকটা বোনস, ফ্যাবেলাও এরকম ছোট্ট একটা বোনস, ঠিক আছে, এটা থাকে তোমার, এটাও লোয়ার লিম্বের, ঠিক আছে। তাহলে প্যাটেলা, পিজিফর্ম আর হচ্ছে ফ্যাবেলা, এগুলো সব আরো আছে সিসাময়েড বোন। আমাদের পায়ে অসংখ্য, এই যে টার্সাল বোনস গুলোর পাশাপাশি অসংখ্য, মানে অনেকগুলো তোমার সিসাময়েড বোন আছে, কিন্তু আমরা নরমালি পিজিফর্ম এবং প্যাটেলাটাকে বেশি ইয়ে করি। এখন দেখো এই সিসাময়েড বোনের ক্রাইটেরিয়া কিন্তু পরীক্ষায় ধরে, এখানে হ্যাবার্সিয়ান সিস্টেম নাই, তারপরে পেরিওস্টিয়াম নাই, তারপরে টেন্ডন থেকে ডেভেলপ করে, অসিফিকেশন হয় আফটার বার্থ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ইরেগুলার বোন, এই যে ধরো ভার্টিব্রা, এটার কোনো সাইড শেপ নাই। পেলভিক বোন মানে হিপ বোন একটা ইরেগুলার বোন, স্যাক্রাম একটা ইরেগুলার বোন, এগুলোর কোনো শেপ তোমরা বলতে পারবে না। তারপরে এখানে টোটালি ভাগ করছে। এবার ডেভেলপমেন্টাল ক্লাসিফিকেশন বলেছি আমি, একটা ইন্টারমেমব্রেনাস, ইন্টারকার্টিলেজেনাস, আর আরেকটা হচ্ছে কি membranocartilaginous, মানে the bones who is the parts, some parts develop from membrane and some parts from cartilage. Membranous intermembranous ossification আমি আজকে তোমাদেরকে পড়াবো এবং cartilaginous-টাও পড়াবো, ডিটেইলসে পড়াবো। এটা হচ্ছে bones of the vault of the skull এবং facial বোন গুলো, যে আমাদের ফেসের বোন গুলো এবং ভল্ট এই উপরে যেগুলো থাকতেছে সেটা, এটা হচ্ছে মেমব্রেনাস। কার্টিলেজিনাস হচ্ছে বেস অফ দ্য স্কাল, আমরা ভল্ট না, মাথার এটা না, যেটার উপরে স্কালটা থাকে সেটাকে বলে ভল্ট, ঠিক আছে, সরি ভল্ট না, সেটাকে বলে বেস। ওই বেস অফ দ্য স্কালের বোনস গুলো আসছে কার্টিলেজ থেকে, ঠিক আছে। এবং এটা ছাড়াও আছে বোনস অফ দ্য লিমস, আমাদের যে লিম্বের আপার লিম, লোয়ার লিম, ভার্টিব্রাল কলাম, থোরাসিক কেস, আর ওইদিকে হচ্ছে কোত্থেকে বেস অফ দ্য স্কালের কিছু বোন হচ্ছে কার্টিলেজিনাস বোন। বোথ মেমব্রেনোকার্টিলেজিনাস হচ্ছে ক্ল্যাভিকল, ম্যান্ডিবল, অক্সিপিটাল, আরো আছে বোনস, টেম্পোরাল বোনস আছে কিছু পোরশন, এগুলো হচ্ছে মেমব্রেনোকার্টিলেজিনাস। এগুলো কিছু পার্ট মেমব্রেন থেকে আসে, কিছু আসে কার্টিলেজ থেকে।
এখন আসলে আমরা বোন সেলস করাবো। বোন সেলস গুলো কি কি? বোন সেলস খুব ইম্পর্টেন্ট। বোন সেলস কিন্তু শর্ট নোট আসে তোমাদের, ঠিক আছে? শর্ট নোট আসে। প্রথমে হচ্ছে অস্টিওপ্রোজেনেটর সেল। অস্টিওপ্রোজেনেটর সেল মিন্স which are mesenchymal origin. mesenchymal মানে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, এবং এখানে কিছু mesenchymal স্টেম সেল থাকে। স্টেম সেল may differentiated into any types of cells. তো mesenchymal স্টেম সেল যেটা, সেখান থেকেই তৈরি হয় সেই সেলগুলোকে বলা হয় অস্টিওপ্রোজেনেটর সেল। এই অস্টিওপ্রোজেনেটর সেলগুলো এন্ডোস্টিয়ামে থাকছে কোথায়? আমাদের এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়াম আর পেরিওস্টিয়াম দুটো টার্ম আছে। পেরিওস্টিয়াম হচ্ছে বোনসের কাভারিং। বোনসের কাভারিং আউটসাইডে। একটা বোন যদি এরকম থাকে, একটা লং বোনস, ধরো একটা পাইপ যদি থাকে, পাইপের যে আউটার পোর্শনের আউটার কাভারিং, সেটাকে বলছে পেরিওস্টিয়াম। পাইপ তো ফাঁপা। লং বোনের ক্ষেত্রে কি? আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি, ইন্টারমিডিয়েট, আর ভিতরে কি থাকে? মেডুলারি ক্যাভিটি। তাহলে মেডুলারি ক্যাভিটি, একটা পাইপের যে ভিতরের দিকে ফাঁকা অংশটা, সেদিকেও একটা কাভার থাকে, সেই কাভারটাকে বলছে এন্ডোস্টিয়াম। একটা যদি ফাঁকা পাইপ হয়, পাইপের বাইরের কাভারিংটাকে বলে পেরিওস্টিয়াম, আর পাইপটা ভিতরের দিকে যে কাভার করে থাকে সেটাকে বলছে এন্ডোস্টিয়াম। এখন এই অস্টিওপ্রোজেনেটর সেল থেকে যে সেলটা হয় সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট। এটা ইম্যাচিউর বোন সেল, এবং এগুলো কি করে? অর্গানিক কম্পোনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স রিলিজ করে, ঠিক আছে? দেখতে এরকম। আর আছে কিছু হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইটটাকে বলা হয় ম্যাচিউর বোন সেলস। এটা বোন ম্যাট্রিক্সটাকে মেনটেন করে। তারপরে আছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের ছবি দেখো, এটা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এবং এটা কি করে? ডিসলভ করে বোন ম্যাট্রিক্সকে, বা ডিসরপশন করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরেকবার আসি। বোন সেলস আছে, এটা বোনসের কম্পোজিশন। বোন সেলস, অস্টিওপ্রোজেনেটর সেল যেটা প্লুরিপোটেন্ট স্টেম সেল, অস্টিওব্লাস্ট বোন মেকার, অস্টিওসাইটটাকে বলা হয় বোন সেল, অস্টিওক্লাস্টটাকে বলে বোন ব্রেকার আর রিমডেলিং, ঠিক আছে? ধরো কোথাও ফ্র্যাকচার হলো, এখন তো এলোমেলো ভাবে ফ্র্যাকচার হলো, ওই জায়গায় হিলিং হয়ে যায়, সেই হিলিংটাকে সুন্দর মতো সাইড শেপ করে অস্টিওক্লাস্ট সেল। দেন ম্যাট্রিক্স এর মধ্যে আছে, মানে ম্যাট্রিক্স সেলগুলোই ম্যাট্রিক্স তৈরি করে, মেইনলি অস্টিওব্লাস্ট সেলগুলো ম্যাট্রিক্স তৈরি করে। এখানে থাকে গ্রাউন্ড সাবস্টেন্স এন্ড ফাইবার। ফাইবার মানে কোলাজেন ফাইবার, আর ম্যাট্রিক্স হচ্ছে প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন, মিনারেল, ওয়াটার। বোনসের কম্পোজিশনও পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, করবা। আচ্ছা, এইখানে আরেকবার দেখে ফেলো অস্টিওপ্রোজেনেটর সেল। এটা ফ্র্যাকচার রিপেয়ারে হেল্প করে, এটা এন্ডোস্টিয়ামে থাকে, মানে বোনের ইনার লেয়ারে। দেন হচ্ছে অস্টিওব্লাস্ট হচ্ছে বোন ম্যাট্রিক্স তৈরি করে, সিক্রেট ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটা ক্যালসিয়াম আসে না, কিন্তু ক্যালসিয়াম ইনঅর্গানিক সাবস্টেন্স লাগানোর আগের যে ইয়েটা জিনিসটা সেটা তৈরি করে, এবং এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অস্টিওয়েট। তারপরে অস্টিওক্লাস্ট। আচ্ছা, অস্টিওসাইট যেটা, এখানে অস্টিওসাইটটা এখানে খেয়াল করো একটু। এইখানে অস্টিওব্লাস্ট সেলগুলো আবার চারদিকে ওডি সিক্রেশন করা ম্যাট্রিক্স দিয়ে যখন ট্র্যাপড হয়ে যাবে, তখন এর পাশে কিছু ল্যাকুনি তৈরি হয়, তখন সেটাকে বলা হয় অস্টিওসাইট। দেন অস্টিওক্লাস্ট, দিস আর দ্য মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, হ্যাঁ, dissolve bone matrix and released stored materials derived from stem cells, and they produce macrophage. Now আমরা আসি এখন, বাকিটা আমি পরে পড়াবো, আরেকটা পড়াই যাই, সেটা হচ্ছে ল্যামিনার বোন মাইক্রোস্কোপিক্যালি। আচ্ছা, মাইক্রোস্কোপিক্যালি এখানে আমরা আরেকটা বলে যাই, ওই যে স্ট্রাকচারাল বলছিলাম দুই রকম, একটা ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে খালি চোখে যেটা দেখা যায় সেটাকে বলা হয় কম্প্যাক্ট, এবং স্পঞ্জি দুই ভাগে ভাগ করছে। কম্প্যাক্ট মানে ওই যে আউটার টেবল যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে কম্প্যাক্ট, এবং কম্প্যাক্টে সবসময় মনে রাখতে, আমি হ্যাবারশিয়ান সিস্টেম আবার পড়াবো, যে একটা হ্যাবারশিয়ান সিস্টেম থাকে, একটা সিস্টেম থাকছে, সেটাকে বলা হয় হ্যাবারশিয়ান সিস্টেম, যেটা থাকে কম্প্যাক্ট কোণে। আর স্পঞ্জি যেটা, স্পঞ্জিতে কোনো হ্যাবারশিয়ান সিস্টেম নাই। স্পঞ্জি হচ্ছে বনি স্পাইকুলের মতো তৈরি করে, স্পাইন তৈরি করে, এবং ফাঁকা,
এবং এই জায়গাটা যেহেতু ফাঁপা থাকে সেজন্য এটাকে বলা হয় স্পঞ্জি বোন। এখানে অস্টিওক্লাস্ট থেকে হাউশিপ ল্যাকুনিতে, এবং এখানে এই যে অস্টিয়ন বা হ্যাবার্সিয়ান সিস্টেমটা এখানে স্পঞ্জি বোনে ডেভেলপ না। আর মাইক্রোস্কোপিক্যালি বলছিলাম, মাইক্রোস্কোপিক্যালি দুই রকম, ল্যামেলার বোন আর ওভেন বোন। ওভেন বোনটা হচ্ছে প্রাইমারি বোন আর ল্যামেলার বোনটা হচ্ছে সেকেন্ডারি বোন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ল্যামেলার বোন, যেটা এটা অনেকগুলো ল্যামেলা থাকে, মানে অনেকগুলো লেয়ারে থাকে, মিনারেল সল্ট, জিলাটিনিয়াস গ্রাউন্ড সাবস্টেন্স ডিপোজিটেড হয়। এবং এই ল্যামেলার বোন আর ওভেন বোন যেটা, সেটা হচ্ছে নরমালি একদম নিউলি ফর্ম বোনটাকে বলা হয় ওভেন বোন, যেটা রিপ্লেসড বাই ল্যামেলার বোন। এখানে খেয়াল করো, এই জাস্ট এখানের যে স্ট্রাকচারটা প্রাইমারি ইম্যাচিউর বোন, এটাকে বলছে হচ্ছে ওভেন বোন। আর যখন এটা অর্গানাইজড হয়েছে, এখানে কিছু ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে, গ্রাউন্ড সাবস্টেন্স ডিপোজিট হয়েছে, তখন বলছে সেকেন্ডারি ম্যাচিউর অর ল্যামেলার বোন। এটা কর্টিক্যাল আর হচ্ছে ক্যান্সেলাস, এটা দুই ভাগে ভাগ করছে। হ্যাঁ, স্পঞ্জি, স্পঞ্জিতে হ্যাবার্সিয়ান সিস্টেমটা আবার ডেভেলপ না, এখানে দুইটাই থাকতেছে। এটা হচ্ছে সেকেন্ডারি অর ম্যাচিউর ল্যামেলার বোন। এখন আমি আসি তোমাদের অসিফিকেশন। অসিফিকেশনটা আমি পড়াই দিচ্ছি। অসিফিকেশন যেটা দুই রকম, বা ডেভেলপমেন্টালি এটা দুই ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন এবং ইন্টারকার্টিলেজেনাস অসিফিকেশন। আমরা জানি ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন যেটা, সেটা মেমব্রেন থেকে ডেভেলপ করে, মানে মেসেনকাইমাল কন্ডেনসেশন থেকে এটা আসে। এটা হাইলি ভাস্কুলার এবং কোলাজেন ফাইবার থাকে, অস্টিওব্লাস্ট ফর্মেশন হয়, অস্টিয়েট ফর্মেশন হয়, ক্যালসিয়াম ডিপোজিট হয়। এখন এখানে একটা এই জিনিসগুলো দেখো, দিস আর দ্য মেসেনকাইমাল স্টেম সেল, দিস আর দ্য মেসেনকাইমাল স্টেম সেল। এই সেল থেকে, মেসেনকাইমাল স্টেম সেল থেকে তৈরি হয়েছে অস্টিওব্লাস্ট। খেয়াল করো, খুব মালার মতো চারদিক থেকে ঘিরে রেখেছে অস্টিওব্লাস্ট, হুইচ আর কিউবয়েডাল ইন স্ট্রাকচার অর শেপ। These osteoblasts releases organic matrix. The matrix is called osteoid within মানে এটার ভিতরে, ঠিক আছে, ইনসাইডে। এখন এই অস্টিওব্লাস্ট গুলো শুধু সাইডে থাকে। এখন সেন্ট্রালি প্লেসড osteoblast when trapped by this yellowish color bone matrix, then this osteoblast is converted into osteocyte. এই যে ট্র্যাপড অস্টিওব্লাস্ট গুলো রয়ে গেছে, এগুলো আরো ম্যাচিউর হয়, ম্যাচিউর হয়ে এটার চারদিকে সাইটোপ্লাজমিক প্রসেস তৈরি হয় এবং চারদিকে একটা ল্যাকুনি তৈরি হয়, তখন এই অস্টিওব্লাস্ট গুলোকে বলা হয় অস্টিওসাইট। এবং এই অস্টিওসাইটের প্রসেস একটা সাইটোপ্লাজমিক প্রসেসের সাথে আর একটা অস্টিওসাইটের সাইটোপ্লাজমিক প্রসেসের যে কানেকশন আছে তাকে বলা হয় ক্যানালিকুলাস। এবং এই জায়গায় নিউলি ক্যালসিফাইড ম্যাট্রিক্স তৈরি হয়। এখন এইখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, তো চিন্তা করো তাহলে এটা কি হলো, এটা মেসেনকাইমাল স্টেম সেল ছিল, মেসেনকাইমাল স্টেম সেল থেকে অস্টিওব্লাস্ট তৈরি হয়েছে। এই অস্টিওব্লাস্ট সেলগুলো ম্যাট্রিক্স রিলিজ করেছে, কিছু অস্টিওব্লাস্ট ওই ম্যাট্রিক্স দ্বারা ট্র্যাপড হয়ে গেছে, ট্র্যাপড হয়ে ওই সেলগুলো পরে যারা ট্র্যাপড অস্টিওব্লাস্ট গুলো অস্টিওসাইট তৈরি হয়েছে। এবং ওইখানে দেখো কিছু ব্লাড ভেসেল দেখা যাচ্ছিল, এই যে এই জিনিসগুলো হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলটা এটার ভিতর ঢুকে গেছে। এখন ব্লাড ভেসেল ঢুকে গেছে এবং যে মাঝখানের যে স্ট্রাকচারটা, সেটা কিছু কিছু বনি স্পাইকুল তৈরি করে স্পঞ্জি বোনের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। ঠিক আছে, অস্টিওসাইট গুলো কি করছে, এরকম স্পঞ্জি বোনের মতো তৈরি করেছে। এবং যে ব্লাড ভেসেল গুলো এটার ভিতর ঢুকে গেছে, সেই ব্লাড ভেসেল গুলো রেড বোন ম্যারো তৈরি করে। আমরা বলি না স্পঞ্জি বোনে তাহলে কি থাকছে, রেড বোন ম্যারো। ইন দ্য মেইন টাইম, এই যে এখানকার যে অস্টিওব্লাস্ট গুলো ছিল, তারা এখানে দেখো স্লাইড করে, এখানে কিন্তু স্পঞ্জি বোন নাই, এখানে তারা কম্প্যাক্ট বোন তৈরি করেছে, একদম সুন্দর স্ট্রাকচার করে পাতলা লেয়ারের একটা কম্প্যাক্ট বোন তৈরি করেছে, এবং এই দিকেও একটা পাতলা লেয়ারের কম্প্যাক্ট বোন তৈরি করেছে। তাহলে স্পঞ্জি বোনের ক্যারেক্টারের মধ্যে আমরা পেলাম কি, আউটার কম্প্যাক্ট, এই জিনিসগুলোই বনি স্পাইকুল তৈরি করে বললো ইন্টারমিডিয়েট স্পঞ্জি, আর এখানে হলো কি ইনার কম্প্যাক্ট। আর বাইরে এই যে মেসেনকাইমাল সেল, এইগুলোই
পেরিঅস্টিয়াম তৈরি করবে। এখান থেকে সেলগুলো হয়ে পেরিঅস্টিয়াম ইজ আ ফাইব্রোভাস্কুলার সেলুলার কাভারিং, অর্থাৎ এখানেও অস্টিওব্লাস্ট সেল থাকবে, ফাইব্রোব্লাস্ট সেল থাকবে, ওরাই এখানে কাভার তৈরি করবে। এইভাবে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনে এখানে খেয়াল করো, এই যে পেরিঅস্টিয়াম, এখান থেকে এই যে অস্টিওব্লাস্ট সেলগুলো পেরিঅস্টিয়াম তৈরি করবে এবং এরা কিছু ম্যাট্রিক্স এখানে তৈরি করে এই যে আউটার টেবল, খুব সুন্দর করে আউটার টেবল তৈরি করে ফেলছে এবং এইখান পোর্শনেও ইনার টেবল তৈরি করে ফেলছে। তাহলে মাঝখানে স্পঞ্জিবল গুলো স্যান্ডউইচ হয়েছে। এইভাবে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন ডেভেলপ হলো। তাহলে এই ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন ইজ দ্য মেসেনকাইমাল অরিজিন হুইচ ডেভেলপস ফ্রম মেসেনকাইমাল স্টেম সেলটা অস্টিওব্লাস্ট তৈরি করে, অস্টিওব্লাস্ট গুলো ম্যাট্রিক্স রিলিজ করে, ম্যাট্রিক্সের মধ্যে যে অস্টিওব্লাস্ট গুলো ট্র্যাপড হয়ে যাবে সেগুলি হবে অস্টিওসাইট এবং এরা এই জায়গায় বোন স্পাইকুল তৈরি করবে, ব্লাড ভেসেল ঢুকবে, ব্লাড ভেসেল গুলো রেড মেরো তৈরি করবে আর আউটার পোর্শনে এখানে কমপ্লেক্স বোন তৈরি হয়ে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন হয়ে গেল। বুঝতে পারছো তোমরা ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন? বুঝতে পারছো? এবার আসো ইন্ট্রাকার্টিলেজেনাস অসিফিকেশন। ইন্ট্রাকার্টিলেজেনাস অসিফিকেশনটা কোনো মেমব্রেন থেকে বা মেসেনকাইমাল সেল থেকে হয় না, এটা একটা হায়ালিন কার্টিলেজের মডেল থাকে। এই জায়গাটা হচ্ছে হায়ালিন কার্টিলেজের একটা মডেল এবং এইখানে যে সেলগুলো সেগুলো হচ্ছে কন্ড্রোসাইট সেল। কার্টিলেজের সেলকে বলা হয় কন্ড্রোসাইট আর বোনসের সেলকে বলা হয় অস্টিওসাইট বা অস্টিওব্লাস্ট। আর কার্টিলেজের সেলগুলোকে ইমেচিউরকে বলা হয় কন্ড্রোব্লাস্ট আর ম্যাচিউরটাকে বলা হয় কন্ড্রোসাইট। তাহলে এখানে কার্টিলেজের এখানে কন্ড্রোসাইট সেল ইন দা হায়ালিন কার্টিলেজ, এই সেলগুলো কি হয়, এই সেলগুলো কয়েকটা স্টেজে থাকে। এই সেলগুলো এনলার্জ হয়, এনলার্জ হয়ে হাইপারট্রফি হয়, হাইপারট্রফি হয়ে এরা ক্যালসিফাই হয়। যখন ক্যালসিয়াম ডিপোজিট করে, অ্যালকালাইন ফসফেটেস রিলিজ করে, তখন এখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়। যখন ক্যালসিয়াম ডিপোজিট হয় তখন বাইরে থেকে এখানে কি আসে, ব্লাড ভেসেল আসে, চারদিক থেকে ব্লাড ভেসেল আসে, কিন্তু আসলেও এটাকে নিউট্রিশন দিতে পারে না। তখন কি হবে, কার্টিলেজ সেলগুলো মরে যায়। কার্টিলেজ সেলগুলো যখন মারা যাবে নিউট্রিশনের অভাবে, কার্টিলেজ সেল ডাই, কন্ড্রোসাইট গুলো ডাই, মারা গেল, তখন এই জায়গায় কি করবে, লিভিং ক্যাভিটি, কিছু ক্লিয়ারিং মানে এরিয়া তৈরি করবে এবং কিছু কিছু ক্যাভিটি তৈরি করবে। তাহলে ফার্স্ট স্টেপ যেটা, ফার্স্ট স্টেপ স্টার্টস ফ্রম কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ মডেল। Here the chondrocyte cells which first enlarge, then hypertrophy, then calcify, then die and living cavities in the cartilage. ঠিক আছে? Then number two step কি হচ্ছে, ওই যে চারদিকে ব্লাড ভেসেল আসলো, এই ব্লাড ভেসেল গুলো সাথে করে কিছু অস্টিওব্লাস্ট নিয়ে আসে। মানে কার্টিলেজ যেহেতু মডেল ছিল, কার্টিলেজের কাভারিং ছিল কি পেরিকন্ডিয়াম, সেই পেরিকন্ডিয়ামে কিছু চেঞ্জ, মানে পেরিকন্ডিয়ামের সেলগুলো চেঞ্জ হয়ে ব্লাড ভেসেল গুলো যখন চারদিকে আসে অস্টিওব্লাস্ট হয় এবং অস্টিওব্লাস্ট হয়ে, অস্টিওব্লাস্ট মানে বোন ম্যাট্রিক্স রিলিজ করে। এ কি করে, এই দেখো হালকা ইয়েলো কালারে দুই পাশে একটু বোন ম্যাট্রিক্স রিলিজ করে বোনের একটা কলার তৈরি করে। তাহলে চারদিক দিয়ে কি তৈরি করছে, এটা কিন্তু দুই পাশে না, মানে রাউন্ডেড স্ট্রাকচার। দিস ইজ দ্য লং বোন লাইক হিউমেরাস, দিস আর দ্য রাউন্ডেড স্ট্রাকচার। হ্যাঁ, সার্কেল করে কি তৈরি করছে, বোন কলার তৈরি করছে। আর দিস আর দ্য কার্টিলেজ মডেল, দ্য কন্ড্রোসাইট সেলস। স্টেপ 2, তাহলে perichondriums, cells of the perichondriums converted into osteoblast and releases and forms the bone's collar. Then step 3, the periosteal bud invade. The periosteal bud, these are the blood vessels which invade the cartilage, within the cartilage, and which along with the periosteal blood vessels, lymphocyte, osteoblast, osteocyte, fibroblast cells are enters within this cartilage model. তাহলে এই পেরিওস্টাল বার্ডটা কি করে, ফাইব্রোব্লাস্ট আনে, অস্টিওব্লাস্টকে আনে, অস্টিওক্লাস্টকেও আনে আমরা জানি। এবং এই জায়গাটায় যে সে কি করলো, অস্টিওব্লাস্ট গুলো কি করবে, ওখানে তো ক্লিয়ারিং ক্যাভিটি তৈরি করে গেছে। অস্টিওব্লাস্টের কাজ কি, বোন ম্যাট্রিক্স তৈরি করে, স্পঞ্জি বোনের মতো ছোট ছোট বোন স্পাইকুল করে বোন স্পঞ্জি বোন তৈরি করবে। কিন্তু অস্টিওক্লাস্টের কাজ কি, অস্টিওক্লাস্ট হচ্ছে খেয়ে ফেলে, বোন ডিসেপশন করে। সে কি করবে, স্পঞ্জি বোন গুলোকে খেয়ে ফেলবে। শুধু স্পঞ্জি বোন গুলোকে খাবে না,
ওই যে কার্টিলেজ যেগুলো অবশিষ্ট কার্টিলেজ কন্ড্রোসাইট সেলগুলো ছিল সেগুলোকে নষ্ট করে এবং এই স্পঞ্জিবনগুলোকেও নষ্ট করে দেয়। এই মাঝখানের নষ্ট করে এখানে মেডুলারি ক্যাভিটি তৈরি করবে, কিন্তু দুই এন্ডে স্পঞ্জিবন রয়ে যায়, দুই এন্ডে স্পঞ্জিবনটা রয়ে যায়। এই যে দুই এন্ডে স্পঞ্জিবনটা রয়ে গেল, তারাই তৈরি করে হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিস আর মাঝখানে যে জায়গায় প্রাইমারি পেরিওস্টেম বার্ড তৈরি করে মেডুলারি ক্যাভিটি তৈরি হলো, সেই জায়গাটা তৈরি হবে ডায়াফাইসিস এবং এই জায়গাটাই হলো প্রাইমারি অসিফিকেশন সেন্টার। আর দুইটা এন্ডে তৈরি হবে কি, এন্ডে না, এই স্পঞ্জিবনের এন্ডে আর কি, এই পাশে হবে তৈরি হবে এপিফাইসিস। এখন কার্টিলেজের কিছু পোরশন এই কার্টিলেজ মডেলের এখানে রয়ে যায় আর এখানে রয়ে যায়, এটা হচ্ছে এপিফাইশিয়াল প্লেটটা, এই দুইটা এন্ডে রয়ে যায়। এখন স্টেপ 4 এ যে কি হচ্ছে, এই যে এটা বললাম, আমি আগেই বলে ফেলেছি যে অস্টিওক্লাস্টটা ও কি করে, রিমডেলিং করে। সে যে ম্যারো ক্যাভিটি পুরো যে স্পাইকুল হয়ে স্পঞ্জিবন তৈরি হয়েছিল সবগুলোকে খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে পুরো এই জায়গাটাকে দেখো কভার করেছে। দুই পাশে যে রয়ে গেছে, দুই পাশে স্পঞ্জিবন রয়ে গেছে এবং তারাই মেটাফাইসিস তৈরি করেছে। ঠিক আছে, এরপরে কি করলো, পেরিওস্টাল বার্ড যেমন এখানে ঢুকেছে, কিছু ব্লাড ভেসেল দুটা এন্ডেও ঢুকে, দেখছো দুটা এন্ডেও যখন ঢুকছে তখন এরাও এখানে অস্টিওব্লাস্ট সাথে করে ঢুকছে। এই অস্টিওব্লাস্ট গুলো এখানে বোন ফর্মেশন করছে এইভাবে, এইদিকে ডিরেকশনে, চারদিকে এইভাবে ডিরেকশনে কি বোস দুই দিকে বোন ফর্মেশন করেছে। এই জায়গাটাকে বলেছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তাহলে ফার্স্ট এইখানে ব্লাড ভেসেল ঢুকেছিল, এটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার, দুই সাইডে এখানে যখন ঢুকেছে সেটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। বাট দিস আর দ্য পার্ট অফ দ্য এপিফাইসিস। ঠিক আছে, এপিফাইসিস এর এই যে পোরশনটা যেটা বাইরের দিকে থাকে তারা তৈরি করে আর্টিকুলার কার্টিলেজ, আর এপিফাইসিস এর এই দিকের পোরশনটা নিয়ার দ্য মেটাফাইসিস তারা তৈরি করে এপিফাইশিয়াল কার্টিলেজ। এখন এপিফাইসিস ফিলস উইথ স্পঞ্জে, এইখানে খেয়াল করো এই জায়গায় কি, এখানেও যে অস্টিওব্লাস্ট সেলগুলো আছে এরাও এই জায়গায় বোনস তৈরি করতে থাকবে, এখানেও স্পঞ্জিবন তৈরি হবে, এই দুই এন্ডেও স্পঞ্জিবন তৈরি হবে। এই যে খেয়াল করো এখানে স্পঞ্জিবন তৈরি হয়েছে, বাট যে জায়গাটা কার্টিলেজ বোনস তৈরি হয় নাই বাইরের দিকে থাকে এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, এবং এই জায়গাটায় কার্টিলেজটা বোনস তৈরি হয় নাই সেটা হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজ। এই এপিফাইশিয়াল কার্টিলেজটা লম্বায় বাড়তে থাকে, মানুষ যতদিন লম্বা হয় এই এপিফাইশিয়াল কার্টিলেজটা লম্বায় বাড়তে থাকে নিচ থেকে যখন, এবং এই প্রসেসটা তো কন্টিনিউয়াস প্রসেস। এই যে স্পঞ্জিবন গুলো তৈরি হচ্ছে, স্পঞ্জিবন গুলো তৈরি হচ্ছে আর এপিফাইশিয়াল কার্টিলেজ সেলগুলোকে রিপ্লেস করে ফেলতেছে। এরকম করতে করতে 18 বছর বয়সের সময় দেখা যাবে কি এই স্পঞ্জিবন গুলো সমস্ত এপিফাইশিয়াল কার্টিলেজকে রিপ্লেস করে ফেলছে। তখন একটা এক্সরেতে এপিফাইশিয়াল কার্টিলেজের জায়গায় একটা স্কার মার্কের মতো দেখা যায়, জাস্ট একটা লাইন দেখা যায়। ঠিক আছে, ট্রান্সভার্স একটা লাইন দেখা যায়। যতদিন এটা টোটাল কার্টিলেজটা বোনসে কনভার্ট না হয় ততদিন মানুষের বোনস গুলো লেন্থে বাড়তে থাকে, লম্বায় বাড়তে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি? হ্যাঁ, তাহলে আমরা আরেকবার দেখি। এখানে একটা কার্টিলেজ মডেলের চারদিকে দেখো পেরিওস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম আসলে থাকে, পেরিকন্ড্রিয়াম থেকে অস্টিওব্লাস্ট গুলো বোন কলার তৈরি করে এবং পেরিওস্টিয়াল বার্ড ঢুকে প্রাইমারি অসিফিকেশন সেন্টার। ঠিক এট দ্য সেম টাইম দুইটা এন্ডেও ঢুকে তারা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার করে। এর মাঝখানে স্পঞ্জিবন তৈরি হয় এবং অস্টিওব্লাস্ট সেলগুলো বোনগুলোকে খেয়ে মেডুলারি ক্যাভিটি তৈরি করে ফেলে। কিছু স্পঞ্জিবন দুই পাশে রয়ে যায়, তাদেরকে মেটাফাইসিস বলে। এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এইভাবে অস্টিওব্লাস্ট সেলগুলো ঢুকে এবং অস্টিওক্লাস্ট গুলো ঢুকে এই এপিফাইশিয়াল কার্টিলেজটাকে খেতে থাকে। আলটিমেটলি 18 বছর বয়স পর্যন্ত ইনট্যাক্ট থাকে, এই যে এপিফাইশিয়াল প্লেট হিসেবে রয়ে যায়। এপিফাইশিয়াল প্লেটটা 18 বছরের পরে আর থাকে না, এখানে একটা স্কার তৈরি হয়, টোটালি রিপ্লেসড বাই বোন। ঠিক আছে, এখন এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ, যেটা হচ্ছে এপিফাইশিয়াল প্লেট অফ কার্টিলেজ, দুটো এন্ডে আছে। রুলস অফ অসিফিকেশনস,
আচ্ছা, প্রাইমারি সেন্টার, প্রাইমারি অসিফিকেশন সেন্টার হচ্ছে বিফোর বার্থ। আই মিন প্রাইমারি অসিফিকেশন সেন্টার মানে পেরিঅস্টিয়াল বার্থ যখন ঢুকলো, ঠিক আছে, এটা বিফোর বার্থ। কিন্তু সেকেন্ডারি সেন্টার গুলো ডেভেলপ করে হচ্ছে আফটার বার্থ, মানে দুইটা এন্ডে দিবে হচ্ছে আফটার বার্থ। এখন কার্পাল এবং টার্সাল বোন এক্সেপ্ট হচ্ছে ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, হ্যাঁ, কার্পাল প্রাইমারি অসিফিকেশন সেন্টার সবগুলোরই বিফোর বার্থ হয়, কিন্তু এক্সেপ্ট কার্পাল বোন আর টার্সাল বোন। এই কার্পাল টার্সালের আবার কিছু আছে, যেমন ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, এগুলো আবার বিফোর বার্থ অসিফিকেশন হয়। সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার গুলো সাধারণত হয় আপার বার্থ, এক্সেপ্ট লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া এন্ড হিউমেরাস, এগুলো এক্সেপশন। আর যে সেন্টার গুলো অ্যাপিয়ার করে ফার্স্ট, তারা ইউনিট হয় লাস্টে, মানে এপিফাইসিসের সাথে ইয়েটা হয় হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ার করে যেগুলো, সেগুলোর ইউনিট হয় লাস্টে, এক্সেপ্ট লোয়ার এন্ড অফ দ্য ফিবুলা। টিবিয়ার পাশে একটা বোনস থাকে, সেটা হচ্ছে ফিবুলা। এই গেল তোমাদের অসিফিকেশন। নাও হ্যাবাসিয়ান সিস্টেমটা একটু বলে যাই। হ্যাবাসিয়ান সিস্টেম হচ্ছে বেসিক ইউনিট অফ ম্যাচিউর কম্প্যাক্ট বোন, এটাকে বলা হয় অস্টিওন, ঠিক আছে, অস্টিওনও বলা হয়। মাঝখানে থাকে একটা সেন্ট্রাল ক্যানেল, তার দিকে ঘুরে ঘুরে থাকে হচ্ছে কনসেন্ট্রিক ল্যামিলা। কনসেন্ট্রিক ল্যামিলা, এই খেয়াল করো, এই মাঝখানটাকে বলে সেন্ট্রাল ক্যানেল, এখানে ভেইন আর্টারি নার্ভ থাকে, আর এইখানে যে ব্রাউন কালার এই মোটাগুলোই হচ্ছে ল্যামেলা। দুই ল্যামিলার মাঝখানে যে ব্ল্যাকিশ কালার, সেই জায়গাগুলো হচ্ছে ল্যাকুনি। ল্যাকুনিতে থাকে হচ্ছে অস্টিওসাইট সেল। ল্যাকুনিতে কি থাকছে? অস্টিওসাইট সেল। অস্টিওসাইট সেল গুলো কি করে? একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে কানেকশন পাঠাচ্ছে। সেলগুলোর সাইটোপ্লাজমিক প্রসেস থাকে, প্রসেসের মাধ্যমে এখান থেকে এটার সাথে কানেকশন থাকে, সেই জায়গাটাকে বলে ক্যানালিকুলি। তাহলে দিস ইজ হ্যাবাসিয়ান সিস্টেম। এখানে থাকবে হচ্ছে সেন্ট্রাল ক্যানেল সারাউন্ডেড বাই কনসেন্ট্রিক ল্যামিনা। ল্যামিলা আর সেপারেটেড ফ্রম ল্যাকুনি। উইদিন দ্য ল্যাকুনি দেয়ার আর অস্টিওসাইট সেলস। এবং বাইরের দিকে দেখো আরেকটা থাকে, এটা অস্টিয়নের পার্টনার, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামিলা। একটা এইভাবে একটা অস্টিয়ন, এইভাবে আরেকটা অস্টিয়ন, দুটার মাঝখানে থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামিলা। স্পঞ্জিবন তো পড়াই হয়ে গেছে আমাদের, যে স্পঞ্জিবন হচ্ছে 20% অফ স্কেলিটনে থাকে, আর অস্টিওক্লাস্ট দ্বারা রিজার্ভ হয়, যেটা থাকে হাউশিপস ল্যাকুনিতে। অস্টিওক্লাস্ট সেলগুলো কোথায় থাকে? হাউশিপস ল্যাকুনি। এখানে খেয়াল করো, এটা একটা অস্টিয়ন, এখানে আর একটা অস্টিয়ন, ছবিটা আবার দেখানো হয়েছে এইভাবে। এটা হচ্ছে স্পঞ্জিবোন অফ এটা স্পঞ্জিবোন, আর এই পোর্শনটা হচ্ছে কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোনের স্ট্রাকচার হচ্ছে অস্টিয়ন, আর ভিতরে যে জায়গাটা ইয়ে হয়ে গেল, পোর থাকলো, এবং এই জিনিসটা, এটা হচ্ছে স্পঞ্জিবোনের পার্ট। আর এই যে শক্ত এই জিনিসগুলো হচ্ছে কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট বোনের যে একটা এই হ্যাবাসিয়ান সিস্টেম সহ টোটাল স্ট্রাকচার, এই যেটা ইউনিট বলা হয় এটাকে, সেটাকে বলছে হচ্ছে অস্টিয়ন। আর স্পঞ্জিবোনের দেখো, কম্প্যাক্ট বোনে হ্যাবাসিয়ান সিস্টেম থাকে, কিন্তু স্পঞ্জিবোন যেটা, এখানে কোনো হ্যাবাসিয়ান সিস্টেম থাকে না। কম্প্যাক্ট বোনে হ্যাবাসিয়ান সিস্টেম থাকে, স্পঞ্জিবোনে হ্যাবাসিয়ান সিস্টেম থাকে না। ওপেন নেটওয়ার্ক অফ ট্যাবিগুলি থাকে, এবং ট্যাবিগুলি হ্যাভ নো ব্লাড ভেসেল। ঠিক আছে, এখানে একটা স্পঞ্জিবোনের স্ট্রাকচার দেখানো হয়েছে। তাহলে হ্যাবাসিয়ান সিস্টেম তোমাদের হিস্টোলজিতে আঁকতে হবে। তোমরা এটা ডিফিউজ থেকে হ্যাবাসিয়ান সিস্টেমটা বোনস থেকে এঁকে ফেলবে, ঠিক আছে? বুঝতে পারছো?
শুনতে পাচ্ছ? হ্যাবার্সিয়ান সিস্টেম বোনস, এইটা আঁকতে হবে তোমাদের। আর এখানে ওই যে লং বোন, অ্যাডাল্ট লং বোন মিন ডেভেলপ। এই যে এখানে বলেছে কিন্তু এপিফাইসিস ডায়াফাইসিস না, এটা কি বলবে? আপার এন্ড, লোয়ার এন্ড, দেখো শ্যাফট এন্ড টু এন্ড, আপার এন্ড, লোয়ার এন্ড এন্ড শ্যাফট, এটাকে এইভাবে বলতে হবে। আর যখন ডেভেলপিং হবে তখন হচ্ছে ডায়াফাইসিস, প্রক্সিমাল এপিফাইসিস, ডিস্টাল এপিফাইসিস, আর এই জায়গাটাকে বলছে মেটাফাইসিস। ঠিক আছে? স্পঞ্জি বোনের জায়গাটাকে বলছে রেড মেরো কাভার্ড থাকে, মাঝখানে এখানে থাকে মেডুলারি ক্যাভিটিতে থাকে ইয়েলো মেরো। পার্টস অফ গ্রোয়িং লং বোন, দেখো এখানে আবার দেখানো হয়েছে, এটা গ্রোয়িং বা ডেভেলপিং। হ্যাঁ, দুইটা এন্ড হচ্ছে এপিফাইসিস, মাঝখানে হচ্ছে ডায়াফাইসিস, আর ডায়াফাইসিসের দুই পাশে কয়টা খেয়েছে? ঠিক আছে, দুই পাশটাকে বলছে হচ্ছে মেটাফাইসিস। শ্যাফট দেখো, শ্যাফটে কি থাকবে? পেরিঅস্টিয়াম বাইরে কভার থাকবে, আউটার কম্প্যাক্ট বা কর্টেক্স, তারপরে ভিতরে কি থাকবে? মেডুলারি ক্যাভিটি। পেরিঅস্টিয়াম, আউটার কর্টেক্স, আর ইনারে থাকবে কি বলছিলাম কি? আউটার কর্টেক্স। ভিতরে স্পঞ্জিটা তো নষ্ট হয়ে যায়, স্পঞ্জি থাকে, স্পঞ্জিটাকে অস্টিওক্লাস্ট খেয়ে ওই জায়গাটা কি তৈরি করে? মেডুলারি ক্যাভিটি। তাহলে এটা হচ্ছে লং বোনের স্ট্রাকচার। একটা লং বোনের যদি ক্রস সেকশন করো তাহলে কি দেখবা? আউটার বাইরে থাকবে পেরিঅস্টিয়াম, তারপরে হচ্ছে কর্টেক্স বা কম্প্যাক্ট যেটা, হ্যাঁ কম্প্যাক্ট জিনিসটাই, ভিতরে থাকবে স্পঞ্জিটা খেয়ে শেষ হয়ে গেছে, ওই জায়গায় থাকবে কি? মেডুলারি ক্যাভিটি। আচ্ছা, পেরিঅস্টিয়াম যেটা কি? এটা হচ্ছে আউটার ফাইব্রোভাস্কুলো সেলুলার কাভারিং অফ বোন, সেটাকে বলছে পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়ামে অস্টিওপ্রোজেনেটর সেল থেকে অস্টিওব্লাস্ট হয়, তাহলে এই সেলগুলোই থাকছে। মেইনলি এটা দুই ভাগে ভাগ করা হয়, ফাইব্রাস লেয়ার মানে কোলাজেন ফাইবার যে জায়গায় থাকে, আর ক্যাম্বিয়াম লেয়ার হচ্ছে অস্টিওব্লাস্ট সেল, এবং ভাস্কুলার লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার। ঠিক আছে? আর বাইরের লেয়ারটাকে হচ্ছে ফাইব্রাস লেয়ারটা হচ্ছে আউটার যে ফাইব্রাস লেয়ার, এবং ইনারটা হচ্ছে সেলুলার লেয়ার। ফাইব্রাস লেয়ারে থাকছে তোমার হচ্ছে কোলাজেন ফাইবার, ভিতরের দিকে লেয়ারে হচ্ছে সেলস থাকে, ব্লাড ভেসেল থাকে, এই সেলগুলোকে একসাথে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার। এটা হচ্ছে পেরিঅস্টিয়াম শর্ট নোট আসে। পেরিঅস্টিয়ামের ফাংশন খুব ইম্পর্টেন্ট। পেরিঅস্টিয়ামে মাসল, লিগামেন্ট, টেন্ডন অ্যাটাচ থাকে, তারপরে নিউট্রিটিভ ফাংশন আছে, নিউট্রিশন দিচ্ছে এই বোনস থেকে, তারপরে ক্যান ফর্ম বোনস when required। পেরিঅস্টিয়াম থেকে অস্টিওব্লাস্ট তৈরি হয়ে যেসব জায়গায় বোনের দরকার হয় তখন বোন তৈরি করছে। ঠিক আছে? এবং ফর্মস এ লিমিটিং মেমব্রেন দ্যাট প্রিভেন্টস বোন টিস্যু ফ্রম স্পিলিং আউট ইনটু নাইবারিং টিস্যু। আউটার কম্প্যাক্ট যেটা বলেছিলাম, ওই লং বোনের বাইরের স্ট্রাকচার যেটা কম্প্যাক্ট বোন যেটা তৈরি করে সেটাই হচ্ছে আউটার কর্টেক্স, এবং অল পসিবল মেকানিক্যাল স্ট্রেন সে সহ্য করতে পারে। ঠিক আছে? উইথস্ট্যান্ড, এটা সে সহ্য করে। এন্ডোস্টিয়াম একদম পাইপের ভিতরটা বলেছিলাম, এবং এখানে থাকে অস্টিওব্লাস্ট, অস্টিওপ্রোজেনেটর এবং অস্টিওক্লাস্ট সেল, অ্যাক্টিভ ইন বোন গ্রোথ এন্ড রিপেয়ার। আর মেডুলারি ক্যাভিটি, লং বোনের যে মাঝখানের জায়গাটা স্পঞ্জি বোন ছিল, সেটা পরে খেয়ে অস্টিওক্লাস্ট ওই বোনসটাকে খেয়ে পুরো মেডুলারি ক্যাভিটি করে ফেলেছে। অ্যাট বার্থে থাকে রেড মেরো, কিন্তু যখন এজ অ্যাডভান্স হয় ওই রেড মেরোটা রিপ্লেসড বাই ফ্যাটি টিস্যু। ঠিক আছে? আমার ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে এখন, তাই না? 12:53 বাজে জি ম্যাডাম। শেষ করে দিই আমি আজকে এখানে। হ্যাঁ, তারপরে আরো অনেকটুকু আছে, এটা আমি আবার নেক্সট ক্লাসে নিব। ঠিক আছে? আর তোমরা আইটেম কিন্তু এই শনি রবিবার থেকে শুরু হয়ে যাবে, স্টমাক আর ইসোফেগাস ফার্স্ট আইটেম। আজকে থেকে প্রিপারেশন নাও, তোমাদের টিচার ম্যাডাম আইটেমের সম্বন্ধে আরেকবার একটু বলবেন? স্টমাক ইসোফেগাস ফার্স্ট আইটেম শুরু হবে। তোমাদের ধরো স্মল ইন্টেস্টাইন একসাথে নিবে, অথবা লার্জ ইন্টেস্টাইন একসাথে নিবে, মেল জেনিটাল সিস্টেম একসাথে নিবে, ফিমেল জেনিটাল সিস্টেম একসাথে নিবে। হ্যাঁ, সপ্তাহে কয়টা পরীক্ষা থাকবে ম্যাডাম? আজকে আমরা মানে স্টমাক ইসোফেগাস দিয়ে শুরু করো, হয়তো 6-7টা এরকম থাকবে, 7-8টা এরকম। ফার্স্ট পরীক্ষাটা কবে হবে?
শনিবার থেকে শুরু করতে বলছে, এখন শনিবার না হলেও রবিবার সোমবার ম্যাডাম আপনি কি পরীক্ষা নেবেন নাকি টিউটোরিয়াল ম্যাডামরা পরীক্ষা নেবেন? মেসেঞ্জারে নিবে, আমাদের সাথে কথা বলে নিবে। হ্যাঁ, মেসেঞ্জারে একসাথে 5 জন ঢুকবে, 5 জনের বেশি না, 5 জন করে আইটেম নিবে। জুমে তো সমস্যা, জুমে টাইম ফিক্সড করা না, 40 মিনিট পর পর তো এটা শেষ হয়ে যাবে, বারবার অনেকগুলো সেশনে ঢুকতে হবে। ম্যাডাম মেসেঞ্জারে একসাথে 8 জন থাকতে পারে। 8 জন থাকতে পারে, কিন্তু টিচার একজন আর বাকি 5 জন, 5 জনের বেশি হয়তো নিবে না, নিলেও নিতে পারে। 7 জন করে নিলে যদি শেষ হয়ে যায় 6 বারে শেষ করে দিবে। 7 জন ঢুকতে পারবে, টিচার একজন, 8 জন তো ঠিক আছে। यस ম্যাডাম। আর ইসবে কাজ আমাদের শুরু হবে, ঠিক আছে। হ্যাঁ, আজকে তাহলে এটা Mehdi, Yes. could you please tell what the ma'am told about the items? Madam told that our anatomy items will start from Saturday to Sunday, within a few days, and the first item syllabus will be the esophagus and stomach. The items will be taken by our tutorial madams mainly, and item will be on messenger group or messenger chatting by messenger chat. Okay, so it will They be will kind also of a take the video histo call? items. I don't know about the histo items or embryology items, but the items will be on abdomen card. Mainly abdomen card, the item will be happen. When we will get the schedule? The schedule will be given by your respective batch monitors, because our madam will contact with them and they will circulate this message to you. Okay, thank you. Anything else? Thank you. Okay, No, welcome. thank you so much.